লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 7 স্টার্ট করেছিলাম, স্টক ভ্যালুয়েশন। সেখানে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল দেখেছিলাম, আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা 3 ধরনের ডিভিডেন্ড গ্রোথ দেখেছিলাম। একটা ছিল জিরো গ্রোথ, বা ডিভিডেন্ডটা সবসময় ফিক্সড থাকবে, প্রত্যেক বছর সেম অ্যামাউন্টে ডিভিডেন্ড দিবে। দেন আরেকটা দেখেছিলাম কনস্ট্যান্ট গ্রোথ, একটা ফিক্সড রেটে প্রতি বছর ডিভিডেন্ড গ্রো করবে। আর দেখেছিলাম ভ্যারিয়েবল গ্রোথ। সো কারোর কি এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে? লাস্ট ক্লাস থেকে কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? না ম্যাডাম। ওকে, সো আমরা একটা ফর্মুলা দেখি, লাইক জিরো গ্রোথের ফর্মুলাটা দেখতে পাচ্ছি। এটা দেখলে আমরা কি বুঝতে পারি একটা শেয়ারের প্রাইস কখন চেঞ্জ হয়, কি কি ফ্যাক্টর ইম্প্যাক্ট করতে পারে তাহলে প্রাইস চেঞ্জে। এই ফর্মুলাটা দেখে দেখা যাচ্ছে যে প্রাইসের ক্ষেত্রে আমরা কি বের করছি, ডিভিডেন্ড ডিভাইডেড বাই হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সো দুইটা ফ্যাক্টর এখানে প্রাইসটাকে ইম্প্যাক্ট করতে পারে। একটা হচ্ছে ডিভিডেন্ডটা যদি চেঞ্জ হয়ে যায়, ডিভিডেন্ড যদি 10 টাকা ছিল সেটা যদি এখন 20 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু প্রাইসটা সাথে সাথে ডাবল হয়ে যাচ্ছে আমাদের। আবার ডিসকাউন্ট রেট যদি এখন 10% থেকে 5% হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের প্রাইসটা ডাবল হয়ে যাচ্ছে। সো এই দুইটা ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রাইস চেঞ্জে ইম্প্যাক্ট করছে। ঠিক আছে, চেঞ্জ ইন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর চেঞ্জ ইন এক্সপেকটেশনস রিগার্ডিং ক্যাশ ফ্লোস, এই দুইটা হচ্ছে আমাদের স্টক প্রাইসকে চেঞ্জ করে। নেক্সট হচ্ছে প্রেফার্ড স্টক, যেটা দিয়ে আমাদের চ্যাপ্টার স্টার্ট হয়েছিল, কিন্তু আমরা গতদিন কমন স্টক আগে পড়তে চেয়েছি, আমরা প্রেফার করেছিলাম। সো আজকে আমরা প্রেফার্ড স্টকটা পড়ে নিব। প্রেফার্ড স্টকটাকে আমরা বলছি হাইব্রিড সিকিউরিটি। কেন? কারণ হচ্ছে প্রেফার্ড স্টকটা হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক্সগুলা কিছুটা হচ্ছে ডেটের মতো, কিছুটা হচ্ছে স্টকের মতো, কমন স্টকের মতো। হ্যাঁ, সো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে প্রেফার্ড ডিভিডেন্ড। প্রেফার্ড ডিভিডেন্ডটা কি? আমরা নর্মালি ডিভিডেন্ডের কথা কি জানি, যে একটু আগে মাত্র আমরা দেখলাম যে ডিভিডেন্ডটা 3 রকম হতে পারে। একটা হচ্ছে যে কোনো চেঞ্জ হবে না, ডিভিডেন্ডটা ফিক্সড থাকবে। তারপর হচ্ছে ডিভিডেন্ডটা গ্রো করছে কনস্ট্যান্ট রেটে। তারপর হচ্ছে এটা ভেরিয়েবল রেটে গ্রো করছে, একবার এক একভাবে গ্রো করছে। সো নর্মালি কি হয়, কমন স্টকে ডিভিডেন্ডটা সবসময় চেঞ্জ হয়। আমার প্রফিট কীরকম হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আমার ডিভিডেন্ডের অ্যামাউন্টটা ভ্যারি করছে। কিন্তু প্রেফার ডিভিডেন্ডে কি হয়, প্রেফার ডিভিডেন্ডে সবসময় একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে, যেটা আমরা বলেছিলাম যে জিরো গ্রোথের এক্সাম্পল হচ্ছে প্রেফার ডিভিডেন্ড। সো প্রেফার ডিভিডেন্ডের ক্ষেত্রে কি হয়, এটা বলা থাকে যে নামটাই থাকে এভাবে যে 8% প্রেফার্ড স্টক। সো রেটটা হচ্ছে 8% রেটে ডিভিডেন্ড দিবে, জাস্ট লাইক ইন্টারেস্ট রেট। হ্যাঁ, আমরা যেরকম আগের ইয়েগুলোতে পড়েছিলাম যে ইন্টারেস্ট রেট থাকে এত %, সো সেভাবে করে প্রেফার্ড ডিভিডেন্ডটাও এভাবে করে একটা ফিক্সড একটা রেট আছে। সো এই ব্যাপারটা হচ্ছে তখন কি, প্রেফার্ড ডিভিডেন্ডটার এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ডেটের মতো বা লোনের মতো, স্টকের মতো না। সো 8% প্রেফার্ড স্টক মানে 8% রেটে ডিভিডেন্ড হবে প্রত্যেক বছর। দেন 5% প্রেফার্ড স্টক যদি বলা হয়, তখন ডিভিডেন্ডটা সবসময় ফিক্সড একটা 5% রেটে হবে। এভাবে করে আপনি যখন প্রেফার্ড স্টকটা কিনবেন, তার আগেই হচ্ছে আপনাকে রেটটা বলা থাকবে যে আপনি কত রেটে প্রত্যেক বছর ডিভিডেন্ড পাবেন। দেন আছে ক্লেম টু অ্যাসেটস। এটা হচ্ছে যখন একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো কারণে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে আর বিজনেস করবে না, হয় হচ্ছে কোনো একটা কারণে বন্ধ করার ডিসিশন হলো, অথবা হচ্ছে যেটা ব্যাংক্রাফট হয়ে গিয়েছে। সো তখন কি হচ্ছে, যেহেতু বিজনেসটা ক্লোজ হয়ে যাবে, তখন সব অ্যাসেট সেল করা হবে। ল্যান্ড হতে পারে, মেশিনারিজ হতে পারে, বিল্ডিংস হতে পারে, এগুলো সব সেল করে দিয়ে যেই টাকাটা পাওয়া যায়, ওই টাকাটা তখন সেটা হতে পারে যে যারা ডেট যাদের কাছে সেল করা হয়েছিল, ডেট হোল্ডার, ওদেরকে পে করা হতে পারে, অথবা স্টক হোল্ডারদেরকে পে করা হতে পারে। সো এক্ষেত্রে আমরা এখন কিভাবে ঠিক করব যে কে কত টাকা পাবে, বা যদি অ্যামাউন্টটা খুব কম হয় তাহলে আমরা কাকে আগে দিব। তখন কি হয়, সবার আগে আমরা ডেট হোল্ডারদেরকে ওদের টাকাটা পে করি।
যখন ডেট হোল্ডাররা ফুল পেমেন্ট পেয়ে যায় যে এখন যত টাকা আছে এই টাকা দিয়ে আমার পুরা লোন যা ছিল সবটা আমি রিপে করতে পেরেছি, তারপর যে টাকাটা বাকি থাকে সেটা থেকে এখন আমি ডিসাইড করব যে স্টক হোল্ডাররা কতটুকু পাবে। স্টক হোল্ডারদের ক্ষেত্রে আমরা তখন সেকেন্ড প্রেফারেন্সটা দিচ্ছি প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে। প্রেফার্ড শেয়ার হোল্ডাররা টাকাটা পেয়ে যাওয়ার পর এবার যেটুক শেয়ার বাকি থাকবে, যেটুক টাকা বাকি থাকবে, এই টাকাটা পুরোটা আমরা কমন শেয়ার হোল্ডারদেরকে দিচ্ছি। সো যদি এরকম হয় যে ডেট হোল্ডারদেরকে ফুল পেমেন্ট করা হয়েছে, তারপর আমরা প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে ফুল পেমেন্ট করেছি, করার পর কমন শেয়ার হোল্ডারদের মানে করার পর অনেক টাকা রয়ে গেছে, সো তখন দেখা যায় যে কমন শেয়ার হোল্ডারদের একটা খুব লাভ হয়ে যাচ্ছে। সো আমরা এর আগে পড়েছিলাম না যে কমন শেয়ার হোল্ডারদের লায়াবিলিটিটা হচ্ছে যত টাকা ইনভেস্ট করেছে ঠিক ওইটুকুই। আর এখানে দেখা যাচ্ছে যে যদি অনেক বেশি অ্যামাউন্টের অ্যাসেটের টাকা থেকে থাকে তখন দেখা যাচ্ছে যে ওটা তখন লাভ হচ্ছে, যেটুকু ইনভেস্ট করেছিল তার চেয়ে দেখা যাচ্ছে অনেক বেশি টাকা হতে পারছে। এটা কোনো লিমিট নেই, লিমিটটা হচ্ছে যতটুকু টাকা আছে ওই টোটাল টাকাটা সব কমন শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ হয়ে যাবে। সো অনেক বেশিও লাভ হতে পারে। আবার কি হতে পারে যে কোম্পানিটার বেশি টাকা ছিল না, সো দেখা গেল যে ডেট হোল্ডারদেরকে দেওয়ার পর আসলে খুব বেশি টাকা আর বাকি নেই, সো প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে তখন বাকিটুকু যেটুকু পারা যায় ওটুকু দেওয়া হবে। প্রেফার্ড শেয়ার হোল্ডাররা যদি পুরো টাকাটা ওদের যেটুকু পাওয়ার কথা ছিল ওটা পুরোটা পায়, তারপর কমন শেয়ার হোল্ডাররা পাবে। এখন অ্যামাউন্ট যদি কম হয় ওরা কম পাবে, আবার যেটা বলেছিলাম যে অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে ওরা তখন বেশি পাবে। সো ওই যে লিমিটেড লায়াবিলিটি ছিল, লসটা ওই সময় হয় যখন হচ্ছে যে ডেট হোল্ডার আর প্রেফার শেয়ার হোল্ডারকে দেওয়ার পরে কমন শেয়ার হোল্ডারদের আর কোনো টাকা থাকে না। সো ক্লেম টু অ্যাসেটসটা এখানে কি হচ্ছে, ডেট হোল্ডারদের চেয়ে ওদের ক্লেমটা হচ্ছে সেকেন্ডারি, বাট হচ্ছে আবার যদি কমন শেয়ার হোল্ডারদের সাথে আমরা কম্পেয়ার করি তখন দেখছি যে আবার কমন শেয়ার হোল্ডারদের চেয়ে প্রেফার শেয়ার হোল্ডারদের ক্লেমটা সুপিরিয়র ক্লেম। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটির ক্ষেত্রে আমরা জানি যে ডেট হোল্ডারদের বা ডেটের একটা ম্যাচুরিটি থাকে, সেটা লোনটা কত বছরের জন্য নিয়েছে, 30 বছরের জন্য হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। একটা ম্যাচুরিটি আগে থেকে ঠিক করা থাকে যে এত বছরের জন্য লোনটা নিয়েছি বা এত বছরের জন্য লোনটা পে করেছি। আর কমন শেয়ার হোল্ডারদের কি হয়, যেহেতু কর্পোরেশনটা একটা গোয়িং কনসার্ন, এটার কোনো শেষ নেই, সো ম্যাচুরিটিও কোনো থাকে না। হ্যাঁ, প্রেফার শেয়ার হোল্ডারদের তাহলে কি হচ্ছে, ডেট আর কমন শেয়ার হোল্ডারদের মাঝখানে যেহেতু কিছু ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করছে, কোনটা হতে পারে, কি কোনো গেস করতে পারেন? গেস করেন, এখানে তো রাইট রং কিছু নেই, বলুন আমি দেখি কি বলেন, কি মনে হয় আপনাদের প্রেফার শেয়ারের ক্ষেত্রে ম্যাচুরিটি কি হবে? কথা না বললে আমি কিন্তু ধরে নিব কেউ নেই অনলাইনে। ম্যাম নো ক্লু। আচ্ছা, সো এখানে ম্যাচুরিটিটা হচ্ছে ফিক্সড ডেটের মতো, সরি নো ম্যাচুরিটি কমন স্টকের মতো। হ্যাঁ, সো হাইব্রিড সিকিউরিটি আবারও বলছি, প্রেফার্ড ডিভিডেন্ডটা হচ্ছে ফিক্সড ডিভিডেন্ড থাকে ডেটের মতো, ম্যাচুরিটিটা হচ্ছে কমন শেয়ার হোল্ডারদের মতো, আর ক্লেম টু অ্যাসেট হচ্ছে দুইটার মাঝখানে, ডেট হোল্ডারের পরে আর কমন স্টক হোল্ডারের আগে। সো বুঝেছি প্রেফার স্টক। কারো কোনো কনফিউশন? যদি আমি এক্সামে দেই যে প্রেফার স্টক কেন হাইব্রিড সিকিউরিটি, তখন পারবেন সবাই অ্যান্সার করতে? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন আমরা কিছু টার্মিনোলজি বা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো প্রেফার স্টকের। সো ফার্স্ট হচ্ছে পার ভ্যালু। পার ভ্যালুটা কি? পার ভ্যালু হচ্ছে যখন এই যে বললাম যে অ্যাসেটগুলো সেল করে দেওয়া হয়, অ্যাসেট যখন সেল করে করে ওদেরকে কত টাকা পে করা হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে ওদের যে পার ভ্যালু ওই অ্যামাউন্টে পে করা হবে। সো যখন আপনারা প্রেফার্ড স্টক কিনবেন, প্রাইসটা একটা, পার ভ্যালু আরেকটা, ঠিক আছে, দুটো ডিফারেন্ট জিনিস। সো যখন আপনারা একটা প্রেফার্ড শেয়ার কিনবেন তখন ওখানে বলে দেওয়া থাকবে যে পার ভ্যালু কত, পার ভ্যালু হয়তো বলা থাকবে যে 100 টাকা পার শেয়ার।
সো ওই পার ভ্যালুর অ্যামাউন্টটা আপনাকে তখন পে করা হবে। আপনার যদি একটা শেয়ার থাকে আপনাকে তখন 100 টাকা পে করা হবে, যদি আপনার 5টা শেয়ার থাকে আপনাকে 500 টাকা পে করা হবে। সো যদি বিজনেসটা ক্লোজ হয়ে যায় তখন আপনি যেই অ্যামাউন্টটা রিসিভ করবেন সেটা হচ্ছে আপনার পার ভ্যালু। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ডিভিডেন্ডটা সবসময় পার ভ্যালুর উপরে ডিপেন্ড করছে। আপনার যে 8% ডিভিডেন্ড বলেছিলাম সেই ডিভিডেন্ডটা হচ্ছে পার ভ্যালুর 8% বা 5% হলে পার ভ্যালুর 5%। সো পার ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, আপনারা যখন ম্যাথ করবেন তখনও পার ভ্যালুটা আপনাদের ইউজ করতে হবে। সো প্রাইস দেখে কনফিউজড হয়ে যাবেন না, প্রাইসের সাথে আসলে পার ভ্যালুর ডিভিডেন্ডের এখানে কোনো সম্পর্ক নেই, এটা ডিপেন্ড করছে পার ভ্যালুর উপরে। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কাম ডিভিডেন্ড বা কিউমুলেটিভ ডিভিডেন্ড। সো কিউমুলেটিভ ডিভিডেন্ডটা হচ্ছে প্রেফার্ড স্টকে তো আপনার একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড দিতে হবে ডেটের মতো, কিন্তু আপনার কোনো বছর কোম্পানি প্রফিট করতে পারলো না, তখন কি হবে? তখন আবার কমন শেয়ার হোল্ডারদের মতো আপনি ডিভিডেন্ড পাবেন না। সো ফিক্সড বলা আছে যে আপনি 8% রেটে ডিভিডেন্ড পাওয়ার কথা। আমরা ধরে নিচ্ছি যে পার ভ্যালু হচ্ছে 100 টাকা আর ডিভিডেন্ডের রেট হচ্ছে 5%। সো আপনার কিন্তু 5 টাকা ডিভিডেন্ড পাওয়ার কথা, বাট কোম্পানি যদি কোনো বছর লস করে তখন আপনি পাবেন ডিভিডেন্ড 0। সো কিউমুলেটিভ ডিভিডেন্ডটা কি? কিউমুলেটিভ ডিভিডেন্ডটা হচ্ছে যদি কোম্পানি নেক্সট ইয়ারে লাভ করে তখন আপনাকে 5 টাকা তো দেওয়ার কথা ছিল নর্মালি ওই বছর, কিন্তু আগের বছর যে আপনাকে কোনো ডিভিডেন্ড দিতে পারলো না সেটার জন্য আপনাকে ওই ডিভিডেন্ডটা সহ পে করবে একবারে 10 টাকা। তাহলে কি হবে? যদি এই বছর লস করলো, ইয়ার 1-এ লস করেছে, আপনি ডিভিডেন্ড পেয়েছেন 0, ইয়ার 2-তেও লস করলো, ডিভিডেন্ড পেয়েছেন 0, ইয়ার 3-তে গিয়ে তখন 3 বছরটা একসাথে 15 টাকা আপনাকে পে করা হবে। এটা হচ্ছে কিউমুলেটিভ ফিচার। হ্যাঁ, ডিভিডেন্ডটা কিউমুলেটিভ ওয়েতে আপনার অ্যাড হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ইয়ারে প্রফিট না করছেন। সো কমন স্টকে কিন্তু এই ব্যাপারটা নেই, কমন স্টকে যে বছর প্রফিট করেছে ওই বছর ডিভিডেন্ড ওইবারের প্রফিটের উপর ডিপেন্ড করে ডিসাইড করবে যে কত পাবেন। বাট প্রেফার্ড স্টকের ক্ষেত্রে যদি বলা থাকে যে কিউমুলেটিভ ডিভিডেন্ড হবে তখন হচ্ছে আপনার 3 বছরের ডিভিডেন্ড বা যে সময়টা ডিভিডেন্ড দেওয়া হয়নি ওইটা সহ একসাথে অ্যাড করে আপনাকে নেক্সট ইয়ারের ডিভিডেন্ডটা পে করবে। সো এই ব্যাপারটা কি আবার কিউমুলেটিভ ডিভিডেন্ডের এই ফিচারটা আগে থেকে বলা থাকতে হবে। কোনো শেয়ারে বলা থাকবে যে কিউমুলেটিভ ডিভিডেন্ড নেই, তখন কি হচ্ছে যে বছর লাভ হবে শুধু সে বছরই পাবেন। আপনারা দেখবেন যদি এরকম একটা চেক করতে চান যে রিয়েল লাইফে কিরকম হয়, তাহলে দেখবেন যে গত বছর রেনাটার একটা প্রেফার্ড শেয়ার অফার করা হয়েছিল গত বছর শেষের দিকে, অক্টোবরের দিকে বোধহয় অফার করা হয়েছিল। সো ওটার একটা প্রসপেক্টাস আছে 1 পেজের, ওটা দেখলে আপনারা দেখতে পাবেন রেনাটার শেয়ারটা কিউমুলেটিভ ফিচার ছিল না, ওরা আগে বলে দিয়েছিল যে যদি কোনো বছর কোম্পানি লাভ করতে না পারে তাহলে ওই বছর ওরা ডিভিডেন্ড পে করবে না। নেক্সট হচ্ছে ম্যাচিউরিটি, যেটা বললাম যে নর্মালি ম্যাচিউরিটিটা থাকে না, কিন্তু ওরা একটা ফিচার অ্যাড করতে পারে, সেটা বলা হচ্ছে কল প্রভিশন। কল প্রভিশন থাকলে তখন আবার একটা ম্যাচিউরিটি থেকে যায়। কল প্রভিশনটা কি? কল প্রভিশন হচ্ছে যে কোম্পানি প্রেফার্ড স্টকটা সেল করছে ওরা একটা অপশন অ্যাড করতে পারে ওদের জন্য। হ্যাঁ, অপশন ফর দ্য কোম্পানি। অপশনটা কি? অপশনটা হচ্ছে ওরা অ্যাড করে দিতে পারে যে 10 বছর পর ওরা এই শেয়ারটা কিনে নিতে পারবে। সো আপনি আজকে একটা প্রেফার্ড শেয়ার কিনলেন যেটাতে হচ্ছে একটা কল ফিচার আছে যে 10 বছর পর কোম্পানি শেয়ার কিনতে পারবে। সো কি হচ্ছে, তখন কোম্পানির কাছে একটা অপশন আছে যে আপনাকে ফোর্স করবে ওদের কাছে শেয়ারটা সেল করার জন্য, কিন্তু এটা একটা অপশন। সো 10 বছর পর এটা কোম্পানি তখন ডিসাইড করবে যে ওরা কি শেয়ারটা কল ব্যাক করবে কি করবে না। আপনার এখানে কোনো অপশন নেই, যদি ওরা ডিসাইড করে যে ওরা কল ব্যাক করতে চায় আপনি তখন ফোর্সড হবেন, আপনি তখন বাধ্য থাকবেন ওদের কাছে শেয়ারটা সেল করার জন্য। আর প্রায়োরিটি টু অ্যাসেটস এন্ড আর্নিংস হচ্ছে যেটা একটু আগে বললাম যে আগে ডেট হোল্ডাররা পায়, তারপর হচ্ছে
প্রেফার্ড স্টক হোল্ডাররা পায়, দেন হচ্ছে কমন স্টক হোল্ডাররা পায়। এখানে আপনাদেরকে অ্যাসেটের ক্ষেত্রে তো আগে বললাম, আর্নিংসের ক্ষেত্রে যারা সায়েন্সের আছেন বা আপনাদের তো ম্যাক্সিমামই হচ্ছে কম্পিউটার সায়েন্সের, সো আপনারা আসলে অ্যাকাউন্টিংটা করেননি, বাট যারা বিবিএ করেছেন তাদের জন্য আমি মেনলি এটা দেখাচ্ছি। সো একটা ইনকাম স্টেটমেন্টে কি হয়, ফার্স্টে হচ্ছে রেভিনিউ থাকে, রেভিনিউ থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করি, করলে আমরা পাচ্ছি গ্রস প্রফিট। যারা কম্পিউটার সায়েন্সের তাদের জন্য আমি আরেকটু ইজি করে বলি, যেটা হয় রেভিনিউ হচ্ছে যে আমরা একটা কোম্পানির মেইন ইনকামটা কোত্থেকে আসে, মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে যে ওরা প্রোডাক্ট সেল করছে। সো প্রোডাক্ট সেল করে যত টাকায় পাচ্ছে সেই টাকাটা পুরোটা হচ্ছে রেভিনিউ। দেন হচ্ছে ওই প্রোডাক্টের সেল করার জন্য, প্রোডাক্টটা প্রডিউস করতে আমার কতটা খরচ হয়েছিল সেটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। সো আমি ওটার জন্য র ম্যাটেরিয়ালস কিনেছি, ফ্যাক্টরিতে আমি কিছু মেশিনস ইউজ করেছি যেটার পেছনে আমার কিছু খরচ ছিল, হয়তো অয়েল ইউজ হয়েছে, ইউটিলিটিস বিল ছিল সেটার জন্য। সো এই খরচগুলো তখন আমি মাইনাস করলে আমি হচ্ছে আমার এক্স্যাক্টলি ওই প্রফিট, ওই প্রোডাক্টটা প্রডিউস করে সেল করলাম যে সেটার জন্য আমার কতটুকু প্রফিট হয়েছে সেটা বের হয়, আমার গ্রস প্রফিট। হ্যাঁ, তারপর আমি বাদ দিই কিছু আমার ফিক্সড কস্ট থাকে, যেটা হচ্ছে আমি প্রোডাক্টটা প্রডিউস করি আর না করি আমার কিছু কস্ট হচ্ছে, বা প্রোডাকশনের সাথে সরাসরি রিলেটেড না এরকম কিছু অপারেশনাল কস্ট থাকে। যেমন আমার একটা অফিস আছে, সেই অফিসের কিছু ইউটিলিটিস আছে, তারপর দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট আছে, ওদের কিছু স্যালারিজ থাকে। সো এই ধরনের যে যত খরচ আছে আমার বিজনেসটা টোটাল, আর যত ধরনের খরচ আছে আমি ওই খরচটা পুরোটা বাদ দিচ্ছি। দেওয়ার পর তখন হচ্ছে আমার আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বের হয়। এবার হচ্ছে আমি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে হচ্ছে সবার আগে আমার ইন্টারেস্টটা পে করি। এই যে আমার ডেট হোল্ডারদের পেমেন্টটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বিজনেসের অ্যাকচুয়াল প্রফিটটা বের করলাম, সেখান থেকে আমি এখন ডিসাইড করব যে কাকে কত দিব। সবার আগে হচ্ছে ডেট হোল্ডার টাকা পেয়ে যাচ্ছে। সো ইন্টারেস্ট আমি ধরে নিচ্ছি 50 টাকা। তারপর হচ্ছে আমার আর্নিংস বিফোর ট্যাক্স হয়, এটার উপরে তখন গভর্নমেন্ট ট্যাক্সটা ইম্পোজ করছে। সো আমি তারপর ট্যাক্সটা পে করছি 50 টাকা। ট্যাক্স পে করলে আমার নেট ইনকাম বের হচ্ছে। এই নেট ইনকামটা হচ্ছে আমার শেয়ার হোল্ডাররা যে টাকাটা পাবে সেটা, এটা হচ্ছে এবার আমি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো। সো এবার কি করব, শেয়ার হোল্ডার এখন কি কি আছে, আমার প্রেফার্ড শেয়ার হোল্ডার আছে আর কমন শেয়ার হোল্ডার আছে। সো সবার আগে আমি আমার প্রেফার্ড শেয়ার হোল্ডারকে টাকাটা পে করব। প্রেফার্ড শেয়ার হোল্ডারদের আমার টাকাটা কিন্তু ফিক্সড আছে। হ্যাঁ, প্রেফার্ড ডিভিডেন্ড আমার একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, সেই টাকাটা আমি পে করার ট্রাই করবো। সো যদি এরকম হয় যে ওরা এখন 110 টাকা পাওয়ার কথা ছিল, তাহলে আমি ওদেরকে কিন্তু এবার পে করতে পারছি না। সো তখন আমার কিউমুলেটিভ ডিভিডেন্ডের ব্যাপারটা চলে আসছে। আর যদি আমি পে করতে পারি, লাইক 50 টাকা হয়তো আছে, এবার হচ্ছে বাকি 50 টাকা আমার প্রেফার্ড শেয়ার হোল্ডারদের জন্য অ্যাভেলেবল। অ্যান্ড এখন আমি ডিসিশন নিব যে এই 50 টাকার মধ্যে আমি আসলে কতটুকু আমার কমন শেয়ার হোল্ডারদেরকে পে করব। যদি আমি মনে করি যে আমার বিজনেসে কিছু নেক্সট টাইমে হয়তো কিছু এক্সপ্যান্ড করব, বা আমার কিছু নতুন প্রজেক্ট নিব যেটার জন্য আমার আরো ক্যাপিটাল লাগবে, আরো টাকার দরকার পড়বে, তখন আমি দেখা যাবে যে কমন শেয়ার হোল্ডারদেরকে হয়তো কোনো টাকাই দিব না, 50 টাকাটা আমি আবার বিজনেসে ইউজ করবো, রিটেইন করছি, রিটেইনড আর্নিংস। আবার দেখা যাবে যে আমার হয়তো এখন কোনো প্রজেক্ট নেই, সো আমি কমন শেয়ার হোল্ডারদেরকে একটা পার্সেন্টেজ পে করলাম, বা ফুলটাই হয়তো পে করে দিচ্ছি। ঠিক আছে। সো প্রেফার্ড শেয়ার হোল্ডারদের অ্যাসেট এবং আর্নিংস দুইটার উপরেই হচ্ছে কমন শেয়ার হোল্ডারদের উপরে প্রায়োরিটি থাকে। আর ওদের উপরেও আবার দেখা যাচ্ছে প্রেফার্ড শেয়ার হোল্ডারদের ক্লেমের উপরেও আরো সুপিরিয়র ক্লেমটা হচ্ছে ডেট হোল্ডারদের ক্লেম। কন্ট্রোল অফ দ্য ফার্ম, এটা হচ্ছে ভোটের ক্ষেত্রে। সো ভোটটা আসলে শুধুমাত্র কমন শেয়ার হোল্ডাররাই দিতে পারে, প্রেফার্ড শেয়ার হোল্ডারদের কোনো ভোটের অধিকার থাকে না। ভোটটা কি হয়, ওরা ভোট দিয়ে কি করে, কমন শেয়ার হোল্ডাররা প্রত্যেক বছর কোম্পানিটা একটা এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং
এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং একটা কল করে। এই কলে তখন দেখা যায় যে কমন শেয়ার হোল্ডাররা সবাই ভোট দেওয়ার সুযোগ পায়। ভোট দিয়ে ওরা ডিসাইড করে যে একটা কোম্পানিতে ধরেন 1,00,000 শেয়ার হোল্ডার আছে, তো 1,00,000 শেয়ার হোল্ডাররা সবাই তো আসলে ওনার, বাট সবাই তো আসলে কোম্পানিতে গিয়ে এখন বলতে পারবে না যে আপনি এটা করেন ওটা করেন, এটা করলে কোম্পানি ভালো হবে। সো 1,00,000 মানুষের কথা আসলে কোম্পানির পক্ষে শোনা সম্ভব না। সো ওরা তখন ভোট দিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ ঠিক করছে। সো এই রিপ্রেজেন্টেটিভটা কারা? ওরা হচ্ছে ডিরেক্টরস। এই বোর্ড অফ ডিরেক্টরস তখন ম্যানেজমেন্ট কে হবে ওটা ডিসাইড করতে পারে। ওরা ঠিক করবে সিইও কে হবে, ওরা ঠিক করবে এমডি কি হবে, কে হবে, এবং এই সিইও এমডি বা হচ্ছে সিএফও এরা সবাই হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের কাছে রিপোর্ট করবে। সো বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে কোয়ার্টারলি একটা রিপোর্ট করে যে কোয়ার্টারলি ওদের বিজনেসটা কিরকম হয়েছিল। এটা দিয়ে আসলে বোর্ড অফ ডিরেক্টররা মনিটর করতে পারছে যে বিজনেসে সবকিছু ঠিকভাবে চলছে কিনা। এজেন্সি প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে মনিটর করতে হবে বারবার, সো ওরা হচ্ছে এখানে মনিটর করতে পারছে 3 মাস পর পর যে বিজনেসটা সবকিছু ঠিকমতো রান করছে কিনা। আবার দেখা যাচ্ছে ডিরেকশনসও দিয়ে দিচ্ছে যে সামনে কি করা যেতে পারে, এরকম ডিরেকশন দিয়ে দিতে পারছে। আরেকটা কাজ হয় সেটা হচ্ছে যে বোর্ডের কাছে অনেক সময় দেখা যায় যে খুব বড় বড় কিছু প্রজেক্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ওই রাইটটা থাকে না যে ওরা অনেক বেশি বড় প্রজেক্টের ক্ষেত্রে নিজেরা ডিসিশন নিতে পারবে। তখন দেখা যায় যে ওরা আর কোয়ার্টারলিটাও ওয়েট করে না, ওরা দেখা যায় একটা ইমার্জেন্সি মিটিং কল করে তখন দেখা যায় যে ডিরেক্টরদের সাথে এটা নিয়ে কথা বলে ওরা অ্যাপ্রুভালটা নিয়ে আসে। সো এই ডিরেক্টরসদেরকে ভোট দিয়ে নমিনেট করে দিচ্ছে হচ্ছে কমন শেয়ার হোল্ডাররা, প্রেফার্ড শেয়ার হোল্ডাররা সেটা করতে পারে না। কিন্তু কিছু এক্সেপশনাল কেস থাকে, যেমন যদি এরকম হয় যে অনেক বছর ধরে, কয়েক বছর ধরে, 3-4 বছর ধরে দেখা যাচ্ছে যে প্রেফার্ড শেয়ার হোল্ডাররা কোনো ডিভিডেন্ড পাচ্ছে না, সো ওদেরকে তার কোনো লাভ নেই। এরকম হতে পারে যে কিউমুলেটিভ ডিভিডেন্ডের ফিচারটাও নেই, সো ওদের কিন্তু একদম পুরোপুরি লস। ওরা কমন শেয়ার হোল্ডারদের মতো না কোনো ডিভিডেন্ড পায় না কোনো ডিভিডেন্ড ওদের জমছে যে ফিউচারেও লাভ হলে যে ওরা কিছু ডিভিডেন্ড পাবে বেশি, সেটাও হচ্ছে না। সো তখন দেখা যাচ্ছে যে ওদেরকে ভোটের রাইটটা দিয়ে দেওয়া হয় যে ওরা এসে ওরাও তখন ভোট দিতে পারে। বাট এটা হচ্ছে এক্সেপশন, নর্মাল কেসে কখনোই প্রেফার্ড শেয়ার হোল্ডাররা ভোট দিতে পারবে না। কনভার্টিবিলিটির ব্যাপারটা হচ্ছে যে প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে একটা অপশন দেয়া যেতে পারে যে একটা নির্দিষ্ট টাইম পর, 5 বছর, 10 বছর, 15 বছর পর ওদেরকে একটা অপশন দেয়া হবে যে ওরা শেয়ারটাকে কমন স্টকে কনভার্ট করে নিতে পারবে। সো তখন হচ্ছে কনভার্সনের জন্য একটা প্রাইস দেয়া থাকবে, একটা রেশিও দেয়া থাকবে, সেটা দিয়ে আমরা তখন কনভার্সনের প্রাইসটা বের করতে পারবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এবিসি কর্পোরেশনের 8% প্রেফার্ড স্টকটা রেশিওটা কি একটা প্রেফার্ড শেয়ার থাকলে সেটা হচ্ছে 3.8811 শেয়ারস অফ কমন স্টকে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, পার ভ্যালু দেওয়া আছে $100। সো কনভার্সন প্রাইসটা কি? কনভার্সন প্রাইস হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা পার ভ্যালু পার শেয়ার ডিভাইডেড বাই কনভার্সন রেশিও। সো এখন যদি আমরা কনভার্সন প্রাইসটা বের করতে নেই, তাহলে আমাদের পার ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে রেশিও 3.8811 ইকুয়ালস টু কত হয়? কেউ একটু ক্যালকুলেটর দিয়ে দেখে বলেন তো কত হয়? $25.7658. ওকে, সো 25.77 হচ্ছে আমাদের প্রাইস। এই প্রাইসটার ইউজটা কি? এই প্রাইসটার ইউজ হচ্ছে আপনি তখন মার্কেটে কমন শেয়ারের প্রাইসটার সাথে কম্পেয়ার করবেন। এখন যদি আপনার কমন শেয়ার যেটা সেটা মার্কেটে প্রাইস হচ্ছে 23 টাকা, তাহলে কি হচ্ছে আপনার শেয়ারটার দাম হওয়া উচিত ছিল 25 টাকা, কিন্তু মার্কেটের শেয়ারের দাম হচ্ছে 23 টাকা, তাহলে আপনার লস হচ্ছে, আপনি তখন শেয়ারটা কনভার্ট করবেন না। বাট মার্কেটে যদি এটা হয় 30 টাকা, তাহলে আপনার কিন্তু লাভ হচ্ছে, তখন আবার আপনি শেয়ারটা কনভার্ট করবেন। সো কনভার্সন প্রাইসটা বুঝতে পেরেছি। ম্যাডাম আরেকবার বলা যাবে? আচ্ছা,
কনভার্সন প্রাইস হচ্ছে আপনি একটা অপশন পাচ্ছেন যে আপনার প্রেফার্ড শেয়ারটাকে আপনি চাইলে কমন শেয়ারে কনভার্ট করতে পারবেন। আপনি যদি কনভার্ট করে ফেলেন তখন আপনার আর প্রেফার্ড ডিভিডেন্ড আপনি পাবেন না, রেগুলার একটা কমন শেয়ারের যে ফিচার্স ওটাই হয়ে যাবে, আপনি জাস্ট আপনার একটা প্রেফার্ড শেয়ারের জায়গায় একটা কমন শেয়ার আছে এরকম হয়ে যাবে ব্যাপারটা। সো এখানে তখন আপনি কনভার্সনের একটা প্রাইস ক্যালকুলেট করবেন, যে প্রাইসটা হচ্ছে পার ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্ট পার শেয়ার ডিভাইডেড বাই কনভার্সন রেশিও। সো এখানে কি হচ্ছে, আমাদের যেটা বের হয়েছিল যে শেয়ার কনভার্সন প্রাইস হচ্ছে 25.77। সো আপনি তখন কনভার্সন প্রাইসটা বের করার পর দেখবেন যে মার্কেটে কমন শেয়ারের দামটা কত। কমন শেয়ারের দাম যদি হয় 20 টাকা, তাহলে হচ্ছে কি আপনার শেয়ারটার দাম হওয়া উচিত ছিল আসলে 25 টাকা, কিন্তু মার্কেটের শেয়ারের দাম 20 টাকা, তাহলে আপনার শেয়ারটা কনভার্ট করলে লস হয়ে যাচ্ছে না? 25 টাকার জিনিস আপনি 20 টাকা কনভার্ট করছেন। সো আপনি লসটা তখন নেবেন না, আপনি শেয়ারটা আর কনভার্ট করবেন না। কিন্তু যদি দেখেন মার্কেটে কমন শেয়ারের দাম হচ্ছে 30 টাকা, তখন আপনি দেখবেন যে 25 টাকার জিনিস দিয়ে আপনি হচ্ছে 30 টাকার জিনিস পাচ্ছেন। সো আপনি তখন কমন শেয়ারে কনভার্ট করে ফেলবেন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে। সো কনভার্সনের ব্যাপারটা হয় কি, এই ফিচারটা আপনি যখন প্রেফার্ড শেয়ারটা কিনবেন তার আগে আপনাকে বলে দেওয়া থাকবে যে এত টাকা দিয়ে বা এত রেশিওতে, এই রেশিওতে যে একটা প্রেফার্ড শেয়ারের জায়গায় আপনি প্রায় 4টা শেয়ার পাচ্ছেন, কমন স্টক পাচ্ছেন, এইভাবে করে আপনি কনভার্ট করতে পারবেন। এই কথাটা হচ্ছে আপনি যখন প্রেফার্ড শেয়ার প্রথম কিনবেন তার আগে বলা থাকবে। রেনাটার যে এক্সাম্পলটা আমি দিলাম, রেনাটাতে এভাবে করে বলা আছে যে এত বছর পর এটা তখন ওরা কনভার্ট করে নিবে, ওটা অপশন দেয়নি। রেনাটার ক্ষেত্রে ওরা ওটা ফোর্সড কনভার্সন করে নিবে। সো যখন আপনার কাছে অপশন থাকে তখন আপনি দেখবেন যে আপনার কনভার্ট করলে আপনার প্রেফার্ড শেয়ারটার প্রাইস কত এবং আপনার কমন শেয়ারটা তখন মার্কেটের প্রাইস কত, দুইটা কম্পেয়ার করে আপনি তখন ডিসাইড করবেন যে যেটার প্রাইস বেশি আপনি সেটাতে কনভার্ট করবেন। সো যদি কমন শেয়ারের প্রাইস বেশি হয় আপনি প্রেফার্ড শেয়ারটা কনভার্ট করে কমন শেয়ার নিয়ে নেবেন, আর যদি আপনার প্রেফার্ড শেয়ারটার প্রাইস তখন বেশি থাকছে তাহলে আপনি কনভার্সন করবেন না। আদার প্রভিশন আছে 3টা। একটা হচ্ছে কল প্রভিশন, যেটা আগে বলেছিলাম যে কোম্পানির কাছে একটা অপশন থাকবে যে আপনার কাছ থেকে ও শেয়ারটা বাইব্যাক করে নিতে পারবে। সেখানে একটা টার্মিনোলজি আছে কল প্রিমিয়াম। কল প্রিমিয়ামটা হচ্ছে আপনার প্রেফার্ড শেয়ারের যে প্রাইস, একটা মার্কেট প্রাইস তো থাকবে, মার্কেট প্রাইস যেটা থাকবে আপনার কল প্রিমিয়াম তার থেকে শেয়ারটা কোম্পানি বেশি প্রাইসে কিনে নিবে। সো মার্কেট প্রাইস ধরে নিচ্ছি যে কারেন্ট প্রাইস হচ্ছে 100 টাকা, সো কল প্রাইস হচ্ছে এটার চেয়ে বেশি হবে, 105 টাকা হতে পারে। সো এই যে একটা 5 টাকার ডিফারেন্স, এই 5 টাকার ডিফারেন্সটা হচ্ছে কল প্রিমিয়াম। এই যে আপনি এত বছর মানে সারা জীবন ধরে এটা ডিভিডেন্ড নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন, সেজন্য তো আপনি শেয়ারটা কিনেছিলেন, সেটা যে আপনি করতে পারছেন না, আপনার কাছে যে ফোর্সফুলি শেয়ারটা আবার বাইব্যাক করে নিচ্ছে, এটার জন্য এই 5 টাকা কল প্রিমিয়াম আপনাকে কম্পেনসেশন হিসেবে দেওয়া হচ্ছে। দেন সেকেন্ড ফিচার হচ্ছে সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ডটা হচ্ছে কোম্পানি একটা ফান্ড ক্রিয়েট করে, হ্যাঁ, কোম্পানি সিঙ্কিং ফান্ডটা ক্রিয়েট করবে, এটা হচ্ছে কল করার জন্য। সো কোম্পানি হয়তো প্ল্যান করছে যে এক সময় আপনার কাছ থেকে শেয়ারগুলো কিনে নেবে, বা রেনাটার ক্ষেত্রে যেমন ওরা বলেই দিয়েছে যে ওরা বাইব্যাক করবেই। সো তখন কি হচ্ছে, ওরা কনভার্ট করে নিচ্ছে, সরি রেনাটাতে ওরা কনভার্ট করে নিচ্ছে। অন্য কিছু কোম্পানি হয়তো বলে দিবে যে আমরা কল করার একটা অপশন রাখছি। সো তখন কি করছে ওরা, 5 বছর পর 10 বছর পর ওরা শেয়ারটা কিনবে, তখন অনেকগুলা খরচ একসাথে হয়ে যাচ্ছে, অনেক বড় একটা খরচ একসাথে হয়ে যাচ্ছে। সো এই খরচটা যদি একসাথে একবার 1 বছর করে ফেলি তখন দেখা যাচ্ছে কোম্পানির ওই বছর লস হয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে হয়তো 1 কোটি টাকার শেয়ার হোল্ডারদের কাছ থেকে একটা বছর একটা কোম্পানি 1 কোটি টাকার শেয়ার কিনে নিচ্ছে 10 বছর পর, আর কোম্পানির হয়তো ওই বছর লাভ হলো হচ্ছে 5 লাখ টাকা, সরি 50 লাখ টাকা। সো তখন দেখা যাচ্ছে কি, যদি 50 লাখ টাকা লাভ থেকে আপনার শেয়ারগুলো বাইব্যাক করতে 1 কোটি টাকা দেওয়া লাগে, তখন ওদের ওই বছর লস দেখা যাচ্ছে যে 50 লাখ টাকা লস। বাট এটা তো আসলে রিয়েল লস না, বিকজ এটার ইউজটা
লং টার্মের জন্য আছে। তাই কি করবে কোম্পানি, আপনার কাছ থেকে যে 10 বছর পর শেয়ারগুলো কিনে নেবে, এই জন্য আজকে একটা সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করবে এবং প্রতি বছর ওই ফান্ডে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আলাদা করে রেখে দিবে। হ্যাঁ, একটা অ্যামাউন্ট সেভ করে রেখে দিবে। সো প্রত্যেক বছর যে কোম্পানিটা লাভ করে সেখান থেকে যদি ওরা এখন থেকে প্রতি বছর 10 লাখ টাকা করে আলাদা করে রেখে দেয়, সিঙ্কিং ফান্ডে সেভ করে রাখে, তাহলে কি হচ্ছে 10 বছর পর কোম্পানির কাছে 1 কোটি টাকা সেভ থাকবে সিঙ্কিং ফান্ডে। এই টাকাটা দিয়ে সে তখন শেয়ারগুলো বাইব্যাক করে নিতে পারবে। তাহলে কি হচ্ছে, প্রতি বছর সিঙ্কিং ফান্ডে জাস্ট 10 লাখ টাকা ওরা সরাচ্ছে এবং 10 নাম্বার বছরে গিয়ে ওদের কিন্তু হঠাৎ করেই আজকে আর 1 কোটি টাকা দেওয়া লাগছে না। হ্যাঁ, ওরা একটা প্রভিশন রেখে দিচ্ছে প্রত্যেক বছর জাস্ট 10 লাখ করে করে ওরা ওদের প্রফিটটাকে যে ডিস্ট্রিবিউট করে, ডিভিডেন্ড হয়তো বেশি দিল না, ওরা দেখা গেল 10 লাখ টাকা ওই সিঙ্কিং ফান্ডে তখন রেখে দিবে। এইভাবে করে করে ওরা কোনো লস না করে জাস্ট আপনার শেয়ারটা 10 বছর পর কিনে নিচ্ছে। সো সিঙ্কিং ফান্ডের ব্যাপারটা এটাই যে ওরা যে শেয়ারটা রিপারচেজ করছে সেটার জন্য ওরা প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট সিঙ্কিং ফান্ডে সরিয়ে রাখছে। ফাইনাল পয়েন্ট হচ্ছে পার্টিসিপেটিং এর ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম যে আগে হচ্ছে নেট ইনকাম থেকে আগে হচ্ছে প্রেফার্ড শেয়ার হোল্ডাররা টাকা ডিভিডেন্ডটা পায়। সো প্রেফার্ড ডিভিডেন্ড ওরা পাচ্ছে। আমি জাস্ট ধরে নিচ্ছি যে পার শেয়ার ওরা 5 টাকা করে ডিভিডেন্ড পাচ্ছে, 5% রেটে 5 টাকা করে ডিভিডেন্ড পাচ্ছে। এই ডিভিডেন্ডটা দেওয়ার পর ধরলাম এখানে হচ্ছে 4টা প্রেফার্ড শেয়ার ছিল ধরে নিচ্ছি, সো 20 টাকা দিল, দেওয়ার পরে এখন 80 টাকা বাকি আছে। এই 80 টাকা হচ্ছে আমরা কমন শেয়ার হোল্ডারদের মধ্যে দিতে পারবো। সো প্রেফার্ড শেয়াররা কত পেল, প্রেফার্ড ডিভিডেন্ড হচ্ছে 5 টাকা পার শেয়ার। এখন যখন আমরা কমন শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিচ্ছি, দেওয়ার সময় দেখলাম যে কমন শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাচ্ছে 6 টাকা পার শেয়ার। তখন যদি পার্টিসিপেশনের ফিচারটা থাকে তাহলে কি হবে, ডিভিডেন্ড দেওয়ার সময় প্রেফার্ড শেয়ার হোল্ডাররা যে আগে 5 টাকা করে ডিভিডেন্ড পেয়েছিল ওদেরকে আমরা আবার আরো 1 টাকা করে ডিভিডেন্ড দিব, দিয়ে ওইটা কমন শেয়ার হোল্ডারদের ইকুয়াল 6 টাকা করে দিচ্ছি। আবার যদি এরকম হয় যে কমন শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পেল 4 টাকা, তাহলে কিন্তু অ্যামাউন্টটা কমবে না, কারণ আমরা প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে আগে 5 টাকা পে করে দিয়েছি, ওই টাকাটা আমরা আর ফেরত নিচ্ছি না। প্রেফার্ডরা এক্ষেত্রে কি হচ্ছে, প্রেফার্ড শেয়ারে পার্টিসিপেশনের ক্ষেত্রে ওরা ওদের যে ফিক্সড অ্যামাউন্টটা যেটা পাওয়ার কথা ছিল 5% রেটে যে 5 টাকা পাওয়ার কথা ছিল ওইটা ওরা পাচ্ছে, এটা হচ্ছে ওদের মিনিমাম ডিভিডেন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে কমন শেয়ার হোল্ডারদের সাথে তখন আবার কম্পেয়ার করা হচ্ছে, যদি কমন শেয়ার হোল্ডাররা ওদের চেয়ে বেশি পেয়ে থাকে তাহলে হচ্ছে কমন শেয়ার হোল্ডারদের সমান করে দেওয়া হবে, ওদেরকে আরো এক্সট্রা টাকা করে দিয়ে কমন শেয়ার হোল্ডাররা যত টাকা পাচ্ছিল প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে সেম অ্যামাউন্টে ডিভিডেন্ডটা দেওয়া হচ্ছে। সো পার্টিসিপেশনের ফিচারটাকে সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, সো পার্টিসিপেশনের ফিচারটা বাংলাদেশে আসলে দেখা যায় না, এটা খুবই আনকমন একটা ফিচার। সো কমন স্টকের ক্ষেত্রে এখন আমরা সেম ফিচারগুলো একটু দেখি। কমন স্টকের ক্ষেত্রে পার ভ্যালু থাকে না, প্রেফার্ড স্টকে পার ভ্যালু ছিল, কমন স্টকে পার ভ্যালু থাকছে না। ডিভিডেন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, প্রেফার্ড স্টকে একটা ফিক্সড অ্যামাউন্টের ডিভিডেন্ড থাকছে, প্রেফার্ড স্টকের ক্ষেত্রে অ্যামাউন্টটা ফিক্সড থাকছে না, ওটা ভ্যারি করে ইউজুয়ালি। দেন ম্যাচুরিটির ক্ষেত্রে প্রেফার্ড স্টকেরও ম্যাচুরিটি থাকে না, কমন স্টকেরও ম্যাচুরিটি থাকে না। প্রায়োরিটি টু অ্যাসেটস অ্যান্ড আর্নিংসের ক্ষেত্রে আগে প্রেফার্ড ডিভিডেন্ড পায়, আগে প্রেফার্ড শেয়ার হোল্ডার ওদের পার ভ্যালুটা পায়, দেন যেটা বাকি থাকে সেটার উপরে কমন শেয়ার হোল্ডাররা পেয়ে থাকে। কন্ট্রোল অফ দ্য ফার্ম হচ্ছে কমন স্টক হোল্ডাররাই একমাত্র ভোটের অধিকার রাখে। এখানে আবার 3টা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে প্রক্সি। সো অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যখন আপনি ভোট দিতে যাবেন তখন কি হয়, 1 লাখ শেয়ার হোল্ডার আছে, তার মধ্যে আপনি হচ্ছেন একটা শেয়ার আপনি ওন করেন। আপনি হয়তো মানে একটা নর্মাল শেয়ার হোল্ডারদের কি হয়, ওরা আসলে কে ডিরেক্টর হবে কে কি হবে এগুলো নিয়ে এত নলেজও রাখে না বা খুব একটা কেয়ারও করে না, কারণ
আপনি কয়েকদিন পরে দেখা যাবে যে আপনি হচ্ছে একজন রেগুলার ট্রেডার, আপনি কিছুদিন পরে দেখা যাবে আপনার শেয়ারটা আবার সেল করে দিচ্ছেন। তো এই কিছুদিনের জন্য আপনার কি ডিরেক্টর হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আপনি কেয়ারও করেন না। তখন কি হয়, আপনি একটা প্রক্সি ফর্ম থাকে, একটা প্রক্সি ফর্ম দিয়ে আপনি তখন একজনকে প্রক্সির জন্য নমিনেট করে দিতে পারেন, যে সে গিয়ে আপনার জায়গায় ওই ফর্মটা শো করে আপনার জায়গায় ভোট দিতে পারবে। সো এটা দুটো ক্ষেত্রে ইউজ করতে পারেন। একটা হচ্ছে যে এরকম কেউ যে নলেজ রাখে, যে কেয়ার করে, এরকম একজন শেয়ার হোল্ডারকে আপনি প্রক্সি দিয়ে দিলেন। অথবা হচ্ছে আপনি আজকে ফিজিক্যালি গিয়ে ভোটটা দিতে পারছেন না, তখন আপনি যে কাউকে নমিনেট করে দিলেন, আপনার ফ্রেন্ডকেও নমিনেট করতে পারেন, আপনার ফ্যামিলিকে নমিনেট করতে পারেন, সে গিয়ে ভোটটা দিল। সো এটা হচ্ছে প্রক্সি, যে আপনি পারছেন না আপনার জায়গায় অন্যকে প্রক্সি ফর্মটা শো করে আপনার জায়গায় ভোটটা দিচ্ছে। সেকেন্ড হচ্ছে প্রক্সি ফাইট। প্রক্সি ফাইটের ক্ষেত্রে কি হয়, আপনি তো একটা শেয়ারের ওনার, সো আপনি কেয়ার করছেন না, বাট কারোর কাছে হয়তো 1,00,000-এর মধ্যে 20,000 শেয়ার আছে, সো 20% শেয়ারের ওনার, তার কিন্তু অনেক ম্যাটার করছে কোম্পানি ভালো করছে নাকি খারাপ করছে, এটার উপরে তার কিন্তু অনেক বেশি লাভ হচ্ছে বা অনেক বেশি লস হচ্ছে। সো সে তখন কেয়ার করে, এবং সে হয়তো বা ডিরেক্টর হতে চাচ্ছে, বা হচ্ছে তার নমিনেটেড পার্সন আছে যাকে সে ডিরেক্টর হিসেবে দেখতে চাচ্ছে, তখন সে এসে আপনাকে কনভিন্স করবে যে আপনি যেন তাকে আপনার প্রক্সি হিসেবে নমিনেট করেন। এভাবে করে দেখা যাবে যে সে ট্রাই করবে, যে সে তো 20%-এর ওনার, বাট সে আরো বেশি মানুষকে কনভিন্স করে সে হয়তো 30% ভোট কন্ট্রোল করছে বা 40% ভোট কন্ট্রোল করছে। 40% যদি কন্ট্রোল একজনই করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে সে যেটা চাচ্ছে সেটাই হচ্ছে পুরোপুরি। সো তখন দেখা যায় একটা প্রক্সি ফাইট হয়। যদি এরকম 2-3 জন থাকে যারা কেয়ার করছে, তখন ওরা হচ্ছে কনভিন্স করা ট্রাই করবে বাকি শেয়ার হোল্ডারদেরকে যেন ওদেরকে প্রক্সি হিসেবে নমিনেট করা হয়। দেন হচ্ছে টেক ওভার। যদি একজন শেয়ার হোল্ডার বেশি এভাবে প্রক্সি নিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে সে তখন পুরো বোর্ডটা ডমিনেট করলো, করে তখন সে ডিরেক্টর ডিরেক্টর ইলেক্টেড হলো, বা সে তার পছন্দের ডিরেক্টরকে ইলেক্টেড করতে পারলো, তখন দেখা যাচ্ছে যে ওরা টেক ওভার করতে পারে। ওরা তখন চাইলে ম্যানেজমেন্ট পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। আজকে ওদের মনে হলো যে ওরা এই এমডিএ কে রাখবে না, ওরা তখন অন্য কাউকে এমডি হিসেবে তখন প্রমোটেড করলো, বা অন্য কোনো খান থেকে এমডি তখন রিক্রুট করলো। সো ওরা ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করে দিতে পারে, যে এমডি, সিইও, সিএফও সবকিছু ওরা তখন চেঞ্জ করে ফেলতে পারে। ফাইনালি হচ্ছে প্রিমটিভ রাইট। এটা হচ্ছে একটা রাইট, হ্যাঁ, আপনার রাইট মানে হচ্ছে সবসময় এই ক্ষেত্রে অপশন। আপনার একটা অপশন আছে, আপনি এই রাইটটা এক্সারসাইজ করবেন কি করবেন না। সো রাইটটা কি, এখানে আমরা এর আগে বলেছিলাম যে ফার্মস হচ্ছে অনেক সময় এডিশনাল শেয়ারস সেল করে থাকে। প্রথমে আইপিওর মাধ্যমে 1,00,000 শেয়ার সেল করলো, দেন ওদের মনে হলো যে কয়েক বছর পর যে ওদের আরো ফান্ড লাগবে, তখন ওরা আরো 50,000 শেয়ার এখন সেল করবে। সো রাইট অপশনের ক্ষেত্রে তখন কি হয়, আপনি হচ্ছেন একজন শেয়ার হোল্ডার, আপনাকে রাইট দেওয়া হবে যে আবার আইপিওতে শেয়ার সেল করার আগে আপনি চাইলে শেয়ার কিনে নিতে পারেন। আইপিওতে হলে কি হবে, ও হয়তো 50,000 শেয়ার সেল করতে চায়, অ্যান্ড দেখা গেল যে আইপিওর জন্য অ্যাপ্লিকেশন করলো 1,00,000 মানুষ অ্যাপ্লিকেশন করেছে শেয়ারের জন্য। সো আপনিও তার মধ্যে ওই 1,00,000 অ্যাপ্লিকেন্টের মধ্যে একজন। সো আপনি ওই 50,000 শেয়ার থেকে কোনো শেয়ার পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। কিন্তু যদি আপনার রাইট থাকে, তাহলে আইপিওতে শেয়ারটা সেল করার আগেই ওরা আপনাকে অপশন দিবে যে আপনি কোনো শেয়ার কিনতে চান কিনা, চাইলে কিনতে পারবেন। পুরোটা দিবে না, হতে পারে যে 20,000 শেয়ার তখন রাইট অপশন দিল। সেক্ষেত্রে কি হবে, ওরা আবার রাইটের জন্য একটা রেশিও বলে দিবে, হয়তো বলতে পারে যে 4:1। যদি আপনার কাছে 4টা শেয়ার থাকে, তাহলে আপনি একটা শেয়ার কিনতে পারবেন। আপনার যদি 400 শেয়ার থাকে, আপনি তখন 100 শেয়ার কিনতে পারবেন। এভাবে করে আপনার তখন একটা রাইট দেওয়া হবে। সো মার্কেটে আইপিওর এই রেটটা আর মার্কেটের রেট একটু ডিফারেন্ট হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে যদি রেটটা ডিফারেন্ট হয়, দেখা যাবে যে মার্কেটের চেয়ে এই আইপিও রেটটা কম হচ্ছে, তখন আপনার লাভ হবে। সো আপনি তখন রাইটটা এক্সারসাইজ করবেন। আরেকটা জিনিস হতে পারে যে ওরা মার্কেটে যে প্রাইসটা আছে ওই প্রাইসেই সেল করবে, কিন্তু শেয়ারটা অনেক ভালো। সো এই শেয়ারটা সহজে তখন কেনা যায় না, শেয়ারটা ভালো, শেয়ারটার প্রসপেক্ট খুব ভালো, সামনে শেয়ারের দাম বাড়বে, সো আপনি আরো শেয়ার কিনতে চান, তখন আপনি আপনার রাইটটা এক্সারসাইজ করবেন। বাট যদি শেয়ারটা এরকম ভালো না হয়, সামনে ফিউচার খুব বেশি ভালো না, তাহলে আপনি এক্সারসাইজ করবেন না। আরেকটা ব্যাপার হতে পারে যে এক্সারসাইজের একটা ডেট থাকে, হ্যাঁ,
আজকে হচ্ছে মার্চের 10 তারিখ। তখন ওরা যখন এটার ঘোষণা দিবে যে আমরা রাইট অপশন দিচ্ছি শেয়ার হোল্ডারদেরকে, তখন ওরা হয়তো বলে দিচ্ছে যে মার্চের 20 তারিখে যারা যারা ওনার আছে এই শেয়ারের ওদেরকে এই অপশনটা দেওয়া হবে। হ্যাঁ, আজকে বলেছি মানে আজকে যারা শেয়ার হোল্ডার আছে ওদেরকে না, ওরা একটা টাইম বলে দেয়, ফিউচারের একটা ডেট বলে দিবে যে মার্চের 20 তারিখে যারা যারা শেয়ারটা ওন করবে ওরা হচ্ছে রাইটের অপশনটা পাবে। তখন দেখা যাবে কি সবাই যেহেতু যদি শেয়ারটা ভালো হয় তখন দেখা যাবে যে মার্কেটে শেয়ারটার অনেক ডিমান্ড থাকবে, সবাই হচ্ছে চাবে এই শেয়ারটা কিনতে। তারপরে তখন ডিমান্ড যখন বাড়তে থাকবে তখন দেখা যাবে শেয়ারটার প্রাইসও বেড়ে যাবে। এইভাবে করে শেয়ারটার প্রাইস এখন হয়তো 100 টাকা আছে, এটা হয়তো 130 টাকা হয়ে গেল মার্চের 20 তারিখ পর্যন্ত যেতে যেতে। তা আপনি যদি তখন মনে করেন যে না আপনি যথেষ্ট লাভ করেছেন, আপনি আর রাইট শেয়ার কিনতে চান না, তখন আপনি শেয়ারটা সেল করে দিতে পারেন। আপনি যদি মার্চের 19 তারিখে শেয়ারটা 130 টাকায় সেল করে দেন, তাহলে যার কাছে শেয়ারটা সেল করলেন তার কাছে হচ্ছে রাইট অপশনটা থাকবে। 20 তারিখে সে ওনার থাকবে এবং সে তখন চাইলে এক্সট্রা শেয়ার কিনতে পারবে। রাইট অপশন বুঝতে পেরেছি সবাই? ম্যাম রাইট অপশনের লাস্টে যেটা বলেন রিপিট করতে পারবেন? আচ্ছা, কি বুঝতে পারেননি? যে 19 তারিখে যদি সেল করে দিই তাহলে সে হ্যাঁ, 20 তারিখে যে শেয়ারটার মালিক থাকবে সে হচ্ছে অপশন পাবে। ঠিক আছে, সো আপনি যদি আজকে শেয়ারটা সেল করে দিচ্ছেন 19 তারিখে, আপনি আমার কাছে শেয়ারটা সেল করলেন। হ্যাঁ, তো আপনি কিন্তু আজকে 20 তারিখে গিয়ে আপনি আর শেয়ারের ওনার না, আপনার শেয়ারটার মালিক কিন্তু 20 তারিখে আমি হয়ে গিয়েছি। সো ওইটাই হচ্ছে ডেটটা। এবার এই জন্য বলা থাকে যে 20 তারিখে যে শেয়ারের ওনার থাকবে সে রাইট অপশন পাবে। 20 তারিখে আমি ওনার, সো আমি রাইট অপশন পাবো। আজকে আমি যদি আপনার কাছ থেকে 100টা শেয়ার কিনে নিয়েছি, তাহলে হচ্ছে 4:1 আমি তখন 25টা শেয়ার কেনার রাইট পাচ্ছি। বুঝতে পেরেছি? জি। ওকে, সো কমন স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা এর আগে ডিডিএম মেথড দেখেছিলাম। এখন আরেকটা মেথড আছে পি রেশিও। এটা খুবই ইজি এবং খুবই ছোট। সো এই ভ্যালুটা আসলে মানে এই রেশিওটার আসলে মানে রেশিওতে ভ্যালুটা বের করার খুব বেশি দাম আমরা দিচ্ছি না। হ্যাঁ, এটাকে আমরা খুব বেশি রিলায়েবল মনে করছি না, বা এই রেশিও এই ভ্যালুয়েশনটার আমরা খুব ভ্যালু দিই না। বাট আমরা এই ধরনের ভ্যালুগুলো আসলে ইউজ করি। আমরা যখন একটা স্টকের একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যখন একটা স্টকের প্রাইস বের করে, তখন কখনোই শুধু একটা সিঙ্গেল মেথড ইউজ করে না, শুধু ডিডিএম কখনো ইউজ করবে না। পি রেশিওর মতো আরো অনেকগুলো রেশিও আছে যেগুলো আমরা কম্পেয়ার করে করে তখন আবার ওগুলোর ভ্যালু বের করি যে ওই রেশিও অনুযায়ী ভ্যালু কত হওয়া উচিত ছিল। দেন আমরা একটা মিডল পয়েন্টে এসে স্টকটার ভ্যালু বের করি, প্রাইস কত হওয়া উচিত সেটা ডিটারমাইন করি। সো পি রেশিও কি? পি রেশিও হচ্ছে প্রাইস আর্নিংস রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও। এটা ফর্মুলাটা হচ্ছে প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার। প্রাইসটা কি? প্রাইস হচ্ছে মার্কেটে এখন শেয়ারটা কোন দামে ট্রেড হচ্ছে সেটা। সো প্রাইস কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আমি যেদিন পি রেশিও বের করব সেদিনের মার্কেট প্রাইস কত সেটা আমি ইউজ করছি। আর আর্নিংস পার শেয়ার হচ্ছে আপনার লাস্ট স্টেটমেন্টে যে আর্নিংসটা দেওয়া হয়েছিল, লাস্ট অ্যানুয়াল স্টেটমেন্ট যেটা, সেটাতে আপনার বা কোয়ার্টারলি স্টেটমেন্টে যেটা ইপিএস ছিল সেটা। আর্নিংস পার শেয়ার আমরা কিভাবে বের করি? আর্নিংস পার শেয়ার বা ইপিএস ইকুয়ালস টু হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। সো এটা কিন্তু ম্যাথ থাকতে পারে, এটা একটু ভালো মতো বুঝে নেন। হ্যাঁ, প্রাইস আর্নিংস রেশিও হচ্ছে প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার, আর আর্নিংস পার শেয়ার বা ইপিএস হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। সো আপনাদেরকে যদি আমি প্রাইস আর্নিংস রেশিও ক্যালকুলেট করতে দেই, তাহলে হয় হচ্ছে আপনাদের ইপিএস দেওয়া থাকবে আর প্রাইস দেওয়া থাকবে, নইলে হচ্ছে প্রাইস, নেট ইনকাম আর নাম্বার অফ শেয়ারস দেওয়া থাকবে। সো পি রেশিও দেখে আমি কি বুঝতে পারছি? পি রেশিও দেখে আমি বুঝতে পারি যে এখানে ধরে নিচ্ছি যে আমার প্রাইস হচ্ছে 5 টাকা আর আর প্রাইস পার শেয়ার হচ্ছে 5 টাকা, আর্নিংস পার শেয়ার হচ্ছে 1 টাকা। সো
এই যে আমার পি রেশিও ইকুয়ালস টু 5 বের হচ্ছে, এটা থেকে আমরা বুঝতে পারছি যে 1 টাকা আর্নিংস পার শেয়ারের জন্য আমি কত টাকা প্রাইস পে করতে রাজি আছি। সো একটা কোম্পানির আর্নিংস পার শেয়ার 1 টাকা, বাট মানুষ সেটার জন্য প্রাইস দিচ্ছে 5 টাকা। তার মানে হচ্ছে যে ইনভেস্টররা প্রতি 1 টাকা আর্নিংসের জন্য 5 টাকা প্রাইস পে করতে উইলিং। আরেকটা ইন্টারপ্রিটেশন এটা হতে পারে যে আপনার আপনি যে 5 টাকা দিয়ে শেয়ারটা কিনছেন মার্কেট থেকে, সেই টাকাটা উঠিয়ে আনতে আপনার কতটুকু সময় লাগবে। যদি আপনি প্রতি বছর 1 টাকা করে আর্নিংস পার শেয়ার পান, তাহলে আপনার এই 5 টাকা প্রাইস তুলে আনতে 5 বছর লাগছে। সো আপনার যে পি রেশিও সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা তুলে আনতে কত বছর লাগে সেটাও ইন্ডিকেট করছে এক্ষেত্রে। তাহলে বলেন তো পি রেশিও ভালো হলে খারাপ, নাকি ভালো হলে মানে বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? ম্যাডাম কম হলে ভালো। হ্যাঁ, যত কম হবে তার মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা তত তাড়াতাড়ি উঠে আসছে। ম্যাডাম সেকেন্ড বার কি বলছিলেন? মানে দুইটা অপশন, হ্যাঁ, আমি কথা বুঝতে পারিনি। দুইটা ইন্টারপ্রিটেশনের মধ্যে সেকেন্ড ইন্টারপ্রিটেশনটা কি বলছিলেন? সেকেন্ড ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে আপনার প্রাইস তো 5 টাকা, আর আপনি প্রতি বছর আর্নিংস কত হচ্ছে, নেট ইনকাম হচ্ছে 1 টাকা। সো আপনার এই ইনভেস্ট যে করেছেন 5 টাকা, যে 5 টাকা দিয়ে যে আপনি প্রাইস শেয়ারটা কিনেছেন, সেই আপনার এই ইনভেস্টমেন্টটা উঠে আসতে আপনার কতটুকু সময় লাগছে। প্রতি বছর 1 টাকা করে আর্নিংস হলে আপনার 5 বছর সময় লাগছে এই ইনভেস্টমেন্টটা উঠে আসতে। সো আপনার পি রেশিও কত? পি রেশিও তো 5। সো পি রেশিও দেখে আপনি বুঝতে পারছেন যে আপনার ইনভেস্টমেন্টটা উঠে আসতে কতটুকু সময় লাগছে। সো যদি পি রেশিও কম হয় তার মানে আপনার ইনভেস্টমেন্টটা দ্রুত উঠে আসছে, সেটা হচ্ছে একটা ইন্ডিকেটর। আরেকটা কি হয়, আমরা ভ্যালুয়েশনে কিভাবে ইউজ করি। সো আপনার কাছে যদি এরকম হয়, ভ্যালুয়েশন আমরা কি বের করি, আমরা ভ্যালুয়েশনে কিন্তু সবসময় প্রাইস বের করি। হ্যাঁ, আমরা ডিডিএম এ কি করেছিলাম, সবসময় প্রাইস ক্যালকুলেট করেছিলাম। সো কি হচ্ছে, আমরা প্রত্যেকটা শেয়ারেরই দেখা যায় যে ইন্ডাস্ট্রির একটা অ্যাভারেজ পি রেশিও থাকে। আমরা যদি ওই পি রেশিওটা ইউজ করি, নরমালি কি হচ্ছে, আমি প্রাইস আর্নিংস রেশিও ক্যালকুলেট করতে কিন্তু আমি প্রাইসটা আসলে ইউজ করছি। সো আমি প্রাইস ইউজ করে আবার প্রাইসই ক্যালকুলেট করছি, সেটা কিন্তু হয় না। হ্যাঁ, তাহলে আমি কি করছি, আমি ইন্ডাস্ট্রি পি রেশিওটা ইউজ করছি। আচ্ছা, আমি আরেকটু দেখাই। সো পি রেশিও হচ্ছে আমার কি, প্রাইস ডিভাইডেড বাই আর্নিংস বা ইপিএস। সো আমার যদি এখন ইন্ডাস্ট্রি পি রেশিওটা জানা থাকে, ইন্ডাস্ট্রি পি হচ্ছে ধরলাম 10, আর প্রাইসটা আমি এখন বের করব সেটা আমি জানি না। আর ইপিএসটা আমি জানি, ইপিএস তো আমার অ্যানুয়াল স্টেটমেন্ট থেকে অবশ্যই থাকবে। সো লাস্ট ইয়ারের অ্যানুয়াল স্টেটমেন্ট থেকে দেখলাম যে ইপিএস ছিল 2 টাকা। তাহলে এখান থেকে এখন আমি প্রাইসটা ক্যালকুলেট করতে পারছি না। প্রাইস হচ্ছে 10 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 2, সো প্রাইস হচ্ছে তখন 20 টাকা। সো এখানে তাহলে কি হচ্ছে, আমি ইন্ডাস্ট্রি পি রেশিও ইউজ করে আমার শেয়ারটার ভ্যালুয়েশন করছি। আমরা যখন এভাবে ভ্যালুয়েশন করি তখন আমরা এভাবে করে প্রাইসটা বের করি, যে আমার ইন্ডাস্ট্রি একটা পি রেশিও থাকবে, সেটার সাথে আমি তখন আমার কোম্পানির ইপিএসটা মাল্টিপ্লাই করে শেয়ারটার প্রাইস কত হওয়া উচিত সেটা তখন আমি বের করি। সো এটা ইউজটা কোথায়, প্রাইস হচ্ছে 20 টাকা হওয়া উচিত বের করছি। হ্যাঁ, ভ্যালুয়েশন বলছে 20 টাকা, আর মার্কেটের শেয়ারটা সেল হচ্ছে 25 টাকায়। তাহলে আমি কি দেখছি যে শেয়ারটা তাহলে আন্ডার প্রাইসড, শেয়ারটার দাম আরো বেশি হওয়া, সরি, শেয়ারটা হচ্ছে ওভার প্রাইস। শেয়ারটার দাম হওয়া উচিত ছিল 20 টাকা, বাট শেয়ারটা মার্কেটে সেল হচ্ছে 25 টাকায়। তাহলে আমি কি করব, আমার শেয়ারটা আমি এখন সেল করে দিব। বিকজ আমি আপনাদেরকে আগে যেটা বলেছিলাম যে লং রানে কি হয়, ভ্যালুয়েশনে যেটা থাকে ওইটাই নর্মালি ট্রু হয়। এখন যদি 25 টাকা থাকেও, এটা 1 বছর 2 বছর 5 বছর পর গিয়ে এটা তখন 20 টাকা হয়ে যাবে। সো আমার শেয়ারের প্রাইস কমে গেলে তো আমার লস হয়ে যাবে। সো আমি আজকে যেটুকু আছে লাভ ওটা দিয়ে আমি বের হয়ে যাব। আর যদি দেখি যে শেয়ারটা হচ্ছে মার্কেটে 15 টাকায় সেল হচ্ছে, তার মানে হচ্ছে শেয়ারটার প্রাইস একসময় 20 টাকায় যাবে। সো আমি তখন লাভ করার জন্য শেয়ারটা বাই করব। আজকে 15 টাকায় বাই করতে পারলে একসময় যখন 20 টাকা যাবে তখন আমার 5 টাকা লাভ হচ্ছে। সো বুঝতে পেরেছি পি রেশিও জি ম্যাম।
পি রেশিওর ম্যাথ কিন্তু তাহলে জি দুই ম্যাম। রকম থাকতে পারে, একটা হচ্ছে পি রেশিও ক্যালকুলেট করতে দিচ্ছি, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি রেশিও দিয়ে আপনাদেরকে বললাম যে প্রাইসটা ক্যালকুলেট করবেন। আচ্ছা, আরেকটা ভ্যালুয়েশনের ওয়ে হচ্ছে ইকোনমিক ভ্যালু অ্যাডেড বা ইভা। ইভার ফর্মুলাটা হচ্ছে ইবিআইটি মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস হচ্ছে কস্ট অফ ফান্ড পার্সেন্টেজ। হ্যাঁ, এটা পার্সেন্টেজে থাকবে কস্ট অফ ফান্ডটা, মাল্টিপ্লাইড বাই ইনভেস্টেড ক্যাপিটাল। সো পজিটিভ ইভা, ইভা মানে হচ্ছে ভ্যালু ক্রিয়েট হয়েছে, সো এটা যদি জিরোর চেয়ে বেশি হয় তাহলে আমরা শেয়ারটা বাই করব। যদি ইভা হয় জিরো তাহলে হচ্ছে ব্রেক ইভেন ভ্যালুতে আছে, না লাভ হচ্ছে না লস হচ্ছে, সো আমরা নতুন করে আসলে শেয়ারটা বাই করার মানে হয় না, বিকজ আমরা পড়েছিলাম যে কিছু ট্রানজাকশন কস্টও থাকে, সো আমার ট্রানজাকশন কস্ট দিয়ে কিন্তু আলটিমেটলি আমার লাভ হচ্ছে না, আর লস হয়ে যাচ্ছে বরং। আর যদি মাইনাস হয় তাহলে তো অবশ্যই ভ্যালু কোনো লাভই নাই, এখানে আমার লস হচ্ছে, যেটা ইভা মাইনাস হবে সে শেয়ার আমরা কখনোই কিনবো না, বরং থাকলে হচ্ছে সেল করে দিব। ঠিক আছে, ইভার হচ্ছে আপনারা একটু ফর্মুলাটা লিখে নিন, দেন আমরা হচ্ছে একটা ম্যাথ করব, বই থেকে ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। ইবিআইটি হচ্ছে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। সো এই ফুল ফর্মটা জেনে রাখেন, বিকজ আমি যদি ম্যাথে দেই ফুল ফর্ম তখন আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে ইবিআইটি শিখেছিলাম এটা আবার কি, এটা যেন না হয়। ঠিক আছে, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। সো এই হচ্ছে আমার ইবিআইটি। ঠিক আছে, ফর্মুলা লেখা হয়েছে সবার? ফর্মুলা লেখা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি বইটা শেয়ার করি, আমরা বই থেকে একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা নাম্বার 11 দেখি। না সরি, 11 না, হ্যাঁ নাম্বার 11 দেখবো। আচ্ছা, 11 কি বলেছে যে ইনভেস্টেড ক্যাপিটাল হচ্ছে 5 লাখ টাকা। সো ইভার ফর্মুলাতে আমাদের কি ছিল, ইনভেস্টেড ক্যাপিটাল ছিল না, সেই ইনভেস্টেড ক্যাপিটালটা হচ্ছে এটা। দেন হচ্ছে এখানে বলেছে 60% অফ হুইচ ইজ ইন দ্য ফর্ম অফ ডেট। এই ইনফরমেশনটা পুরোপুরি আননেসেসারি একটা ইনফরমেশন আছে আপনাদেরকে কনফিউজড করার জন্য। এখানে আমাদের ডেটের কিন্তু কোনো ইউজ নেই, সো এইটা ইনফরমেশনটা এক্সট্রা, এটা বাদ। তারপর আছে যে অ্যাভারেজ কস্ট অফ ফান্ড হচ্ছে 12%। সো এটা আমাদের ফর্মুলাতে ইউজ হবে, ইনভেস্টেড ক্যাপিটালকে আমরা 12% দিয়ে মাল্টিপ্লাই করব। আর লেটেস্ট ইনকাম স্টেটমেন্টে ফার্মস অপারেটিং ইনকাম হচ্ছে 1 লাখ আছে, এই অপারেটিং ইনকামটাই হচ্ছে আমাদের আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, অপারেটিং ইনকাম আর ইবিআইটি দুইটা সেম জিনিস।
সো আমরা কি করছি তাহলে, এই 1 লাখকে 1 মাইনাস 0.4 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর মাইনাস করব হচ্ছে 5 লাখ মাল্টিপ্লাইড বাই 12%। তাহলে কত হয়? ম্যাম 60,000। আচ্ছা, এখানে আমাদের কি ছিল, ইবিআইটি ছিল বা অপারেটিং ইনকাম বলেছিল যে 1 লাখ টাকা, সেটাকে আমরা 1 মাইনাস ট্যাক্স রেট 1 মাইনাস 0.4, হ্যাঁ 40% ট্যাক্স রেট ছিল, সেটা দিয়ে মাল্টিপ্লাই করেছি। তারপর হচ্ছে আমাদের কস্ট অফ ফান্ড ছিল 12%, সেটাকে আমরা ইনভেস্টেড ক্যাপিটাল ছিল 5 লাখ, সেটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, করার পরে ইভা আসে 0। জি ম্যাম 0 আসে। ওকে, সো ম্যাথটা ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটু আরেকটা ম্যাথ দেখব। এখানে আমরা নাম্বার 3 করব, হ্যাঁ তাহলে আমাদের প্রেফার্ড স্টকের ম্যাথও করা হয়ে যাবে। সো এখানে কি বলেছে, প্রেফার্ড স্টকের ডিভিডেন্ডটা হচ্ছে $6.8 আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 8%। তাহলে প্রাইস কত? প্রাইস হচ্ছে D0 ডিভাইডেড বাই R, তাহলে 6.8 ডিভাইডেড বাই 0.08 কত হয়? 85। এটা কি বুঝতে পেরেছে সবাই? আমার কি লিখতে হবে? এই ম্যাথ কিন্তু আমাদের জিরো গ্রোথের ম্যাথ, ঠিক আছে? সো আমরা কিন্তু এটা অলরেডি পারি। সবার কি 85 এসেছে? জি ম্যাম। ওকে, তাহলে আজকের মতো শেষ। আমি একটু রোল কল করব।